ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম, বলছেন চরমোনাই পীর। এদিকে পিআর পদ্ধতির উপযোগিতা ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের। বাড়ি ছাড়লেন মুরাদনগরে নির্যাতিত সেই নারী। এবং সর্বশেষ জানাবো, জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত 2 আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। এমন নির্বাচন একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অন্যদিকে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে দলগুলো ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়, ফলে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করতে পারে না এবং সংসদের ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা, আপোষ এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হয়। চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধতি হলো সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, যার ফলে একনায়কতান্ত্রিক প্রবণতা প্রতিহত করা সম্ভব হবে। এই পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ সম্ভব হয়, কারণ এতে বড় দলগুলোর একছত্র আধিপত্য কমে আসে এবং ছোট দলগুলোর অংশগ্রহণ বাড়ে। রাজনৈতিক বৈচিত্র্যকে সম্মান করতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে অধিকতর ও জবাবদিহিমূলক করতে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতির পথে আমাদের চলতে হবে। এটাই সর্বোত্তম পদ্ধতি। তিনি বলেন, মুসলমানদের অনৈক্যের কারণে বর্তমান মুসলিম বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশের মুসলমান একটি বিভীষিকাময় পরিস্থিতিতে বাস করছে। সমাজের, রাষ্ট্রের সব জায়গায় ইসলাম ও ইসলাম প্রিয় জনগণকে কোণঠাসা করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের দায়িত্ব অনেক, তা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে পালন করে তাহলে জালিম শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অতীতে উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন। আমাদের ছোটখাটো পার্থক্য যেন বিভেদের কারণ না হয়, তাহলে মুসলিম সমাজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। পিআর পদ্ধতির উপযোগিতা ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের। বাংলাদেশে বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কিনা তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করব। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন দল চিন্তা করেন, সংস্কার প্রভাব দিয়েছে এবং প্রতিটি দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে উপযোগী কিনা তে বিবেচনার অনুরোধ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার শক্ত ভিত্তির উপর রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে বেশি দরকার। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেয়া হচ্ছে কিনা তা সবার গুরুত্ব দিয়ে ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। প্রসঙ্গত, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল সংখ্যানুপাতিক বা আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছে। তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান করছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10% বা 30টি আসন পাবেন। বাড়ি ছাড়লেন মুরাদনগরে নির্যাতিত সেই নারী। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই নারী বাড়ি ছেড়েছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। তবে তার বাড়িতে প্রতিদিনের মতো আজও লোক সমাগম ছিল। পুলিশ বলছে, ঘটনার পর প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভিড় করেছে। এছাড়া গণমাধ্যম কর্মী, ইউটিউবার, বিভিন্ন সংস্থা ও সংগঠনের কাছে সাক্ষাৎকার দিতে দিতে বিব্রত হয়ে তিনি বাড়ি ছেড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তার দুজন প্রতিবেশী বলেন, ওই নারী বাড়ি ছেড়ে কিছু সময়ের জন্য থানায় অবস্থান করেন। তিনি বাড়ি
ছাড়েন। পরে কাল পুলিশের সহযোগিতায় তিনি 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। তাই আজ তাদের পরিবারের কাউকে দেখা যায়নি। তবে বাড়িতে আছেন তার এক প্রতিবন্ধী বোন। এদিকে তাদের বাড়িতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। নৌকায় করে দুপুরে তিনি সেখানে আসেন। তিনি আসার আগেই তার হাজারো নেতাকর্মী সেখানে উপস্থিত হন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তব্য দেন কাজী কায়কোবাদ। তিনি বলেন, হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আপনারা জানেন এই ঘটনায় বিএনপির কোনো সংযোগ নেই। মুরাদনগর থানার ওসি আওয়ামী লীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়, অথচ আসামি ছিল আওয়ামী লীগের কর্মী। আপনাদের সঙ্গে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাল্লাহ। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেসব আওয়ামী সন্ত্রাসীরা পালিয়েছিল, আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সেসব আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করেছেন। নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সব অপকর্ম করছে, আর তাদের শেল্টার দিচ্ছেন মুরাদনগরের ওসি। তিনি আরও বলেন, এই মামলাটি তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলবো না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। আমি এখানে এসেছিলাম সবার সঙ্গে দেখা করতে, কথা বলতে, কিন্তু পুলিশ ও আমাদের মাননীয় শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদের এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে। যেদিন থেকে এসপি এখানে বদলি হয়ে এসেছেন সেদিন থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভিড় করছেন। সাংবাদিক ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দিতে দিতে ভুক্তভোগীর পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া অনেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে ভিডিওতে ভুক্তভোগীর চেহারা দেখিয়ে আরও সমস্যায় ফেলছেন। এসব কারণেই ভুক্তভোগী বাড়ি থেকে সরে গেছেন। তিনি পুলিশের কাছে সহায়তা চাইলে তাকে সহায়তা করেছেন। সচেতন নাগরিক কমিটির সনক কুমিল্লা জেলার সাবেক সভাপতি নারী নেত্রী রোকেয়া বেগম শেফালি বলেন, এই ঘটনায় অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেগুলোতে ওই নারীর চেহারা দেখা যাচ্ছে। গণমাধ্যমের এসব বিষয়ে আরও যত্নশীল হওয়া উচিত, আর যারা এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি একজন নারী, বাড়িতে কিভাবে থাকবেন বলেন। তিনি বাড়িতে নেই, আমি সকালেই শুনেছি। তাকে নির্যাতনের পর আবার লোকজন গিয়ে নির্যাতনের মতোই করছে, এটা ঠিক না। তার এখন শেল্টার হোমে থাকার কথা। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে শুধু বলা হচ্ছে তিনি তার ইচ্ছায় নিজের বাড়ি ছেড়েছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত 2 আওয়ামী লীগ নেতা। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে 2 ছাত্র নিহতের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 126 জনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলার বাদী পেশায় ব্যবসায়ী আব্দুল মোতালেব, তার ছেলে কাউসার মাহমুদ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কাউসার নগরের নিউ মার্কেট গোল চত্বরে গুলিবিদ্ধ হন। পরে 13 অক্টোবর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলোচনা করে মামলা করতে এতদিন দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী। মামলার এজাহারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেবাশিস গুহ বুলবুলকে 55 নম্বর এবং নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অমল মিত্রকে 58 নম্বর আসামি করা হয়। অথচ 2023 সালের 7 মে অমল মিত্র মারা যান, আর দেবাশিস গুহ বুলবুল 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।